ওরু, হার্টবিট, কোথায় তুই? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমি বেঁচে আছি যেহেতু, সেহেতু তোর কাছেই তো ফিরে যেতাম। ইভেন হাউ কুড আই লিভ উইদাউট ইউ? দুশ্চিন্তাগ্রস্তদের মতোই রাস্তার এদিক ওদিক চোখ বোলাচ্ছে আর স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে এক মনে বিড়বিড়িয়ে যাচ্ছে কৃতিক। ওর কণ্ঠ রোধ করে আছে এক অযাচিত ব্যর্থতা। ঠিক এই সময় অ্যাপল খচিত মুঠো ফোনটায় হুট করে আওয়াজ তুলে বেজে ওঠায় সম্বিত ফিরে পেল কৃতিক। ভ্রম কেটে যেতেই ফোন রিসিভ করে তাড়াহুড়ো করে এয়ার প্লাগটা কানে লাগিয়ে আস্তে করে কৃতিক বলে ওঠে। হ্যালো। ওই পাশে শুনশান নীরবতা। কৃতিক পুনরায় হ্যালো বলল, এবার আর শান্ত স্বরে নয়, একটু জোরেই। কৃতিক ওপাশ থেকে হ্যালো উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে ভেসে এলো ক্রন্দনরত অরুর কাঁইকুই আওয়াজ। ওর কথা স্পষ্ট নয়, শুধু বোঝা যাচ্ছে অরু হিচকি তুলে কাঁদছে খুব। তবে ওর গলার স্বরটা ভীষণ অস্পষ্ট, মুখটা বাঁধা হবে হয়তো। মোবাইলের অপর পাশে অরুকে এভাবে কাঁদতে শুনে অকস্মাৎ হাইওয়ের মাঝখানে গাড়িতে ব্রেক কষল কৃতিক। ওর চক্ষু ছানা বড়া, মস্তিষ্কটা পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছু বুঝে উঠতে না পেরে কৃতিক বোকাদের মতো অবিশ্বাসের সুরে ডেকে উঠল অরুকে। ওরু, জান আমার। কৃতিক ডেকে উঠতেই খ্যাক খ্যাক আওয়াজে কৌতুক মিশ্রিত হাসি ভেসে এলো ওপাশ থেকে। ওই বিশ্রী হাসির আওয়াজটা কর্ণকুহরে পৌঁছতেই চোখ মুখ শক্ত হয়ে গেল কৃতিকের। সন্দেহাতে চোখে তার রং পাল্টালো মুহূর্তেই। হাসির রহস্য ধরতে পেরে কয়েক সেকেন্ডের মাঝেই কৃতিকের সমগ্র মুখশ্রীর আগে রাগে রক্তিম বর্ণ ধারণ করলো। ও তৎক্ষণাৎ দাঁতে দাঁত পিষে গর্জন করে বলে উঠল, হো দ্য হেল আর ইউ ফাকিং অ্যাজ হোল? কৃতিকের অনুমূর্তি অনেকেরই ভয়ের কারণ। ওর এহেন চেহারা সুরত আর ধারালো কথার ভঙ্গিমা ওর বন্ধুদের কাছে স্বাভাবিক মনে হয় না কোনো কালেই। অথচ পাশের এই লোকটা কৃতিকের এই গর্জন গায়ে পিছলে দিয়ে হাসতে হাসতে বলল, গালিটা বাংলাতেই দাও জামাই বাবা জীবন, আমি বাংলাটা বেশ ভালোই বুঝি। লোকটার কথায় ভ্রুকুঞ্চিত হয়ে এলো কৃতিকের। ও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করে বলল, কি চাই? ওরুকে কেন কিডন্যাপ করেছেন? লিসেন ম্যান, আমার বউয়ের শরীরে একটা নখের আঁচড় লাগলেও আপনার আয়ু কাল ফুরিয়ে দিব আমি। কৃতিকের এহেন কঠিন হুমকির সম্মুখীন হয়েও লোকটার কোনো হেলদোল দেখা গেল না মোটেই। সে কিছুটা রহস্যময়ী কণ্ঠে বলল, এই তো লাইনে এসেছো বাবা জীবন, তোমার বউকে কিচ্ছু করব না, শুধু আমার অ্যাকাউন্টে $3 মিলিয়ন ট্রান্সফার করো আর তোমার বউকে সহি সালামতে বাড়িতে নিয়ে যাও, নো ওয়ান ইভেন ক্যাশ। কৃতিকের বুঝে আসছে না বাবা হয়ে মেয়ে কিভাবে টাকার জন্য কিডন্যাপ করতে পারে মানুষ। তাই একটু বিভ্রান্ত গলায় বলে উঠল। মানে? লোকটা ঠোঁট বাঁকিয়ে বলল, রেজা বলেছিল বড় মেয়েটাকে কিডন্যাপ করতে, সেই উদ্দেশ্যে গিয়েছিলাম বিটিতে, কিন্তু গিয়ে দেখি বড়টা যেমন তেমন, ছোট জামাই আমার টাকার কুমির। তার উপর বিয়ে বাড়িতে আমার মেয়েকে যেভাবে সবার সামনে পরিচয় করে দিলে, ওয়াও, আই ওয়াজ পিসলেস। ব্যাস তখনই প্ল্যানটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফেললাম। কোচ, ইউ নো হোয়াট, আমি তোমার মতো বাংলাদেশে ইয়ং বিলিয়নিয়রে এর আগে দুটো দেখিনি। যদিও কৃতিক নিজেকে বিলিয়নার দাবি করার একদমই পক্ষপাতী নয়, কারণ এত ধন দৌলত প্রতিপত্তি কিছুই ওর দুহাতে কামানো নয়, সবই পূর্বপুরুষদের অবদান। ও তো কেবল এসবের একমাত্র উত্তরাধিকারী এই যা। কিন্তু এই মুহূর্তে কৃতিকের কৌশলী মস্তিষ্কটা অন্যান্য চিন্তায় বিভোর। এত সব ভাবার সময় কোথায়? ও বেশ ভালোই বুঝতে পারছে অরুর বাবা মোটেই মেন্টালি স্টেবল নয়, হতে পারে সাইকোপ্যাথ। তাহলে তো দুশ্চিন্তা আরো বেড়ে গেল। কখন আবার অরুকে আগের বসে আঘাত করে বসে এই পাগল। অনেক কিছু একসঙ্গে ভেবে কৃতিক ফোনটা হাতে নিয়ে ফ্রেন্ডসের গ্রুপে SOS লিখে টাইপ করে মেসেজ করলো। এরপর সেটাকে পুনরায় আগের জায়গায় রেখে দিল। ওদিকে অনেকক্ষণ ধরে কৃতিকের কোনো সাড়া শব্দ না পেয়ে লোকটা থমথমে গলায় বলে উঠল, পুলিশের চিন্তা ভুলে যাও বাবা জীবন, চালাকি করার চেষ্টাও করো না, চুপচাপ টাকাটা ট্রান্সফার করো, নয়তো। থেমে গেল লোকটা। তার কথার সূত্র ধরে কৃতিক বলে উঠল, নয়তো কি? মার্ডার। কথাটা বলে ক্রন্দনরত অরুর মুখের সামনে আবারও ফোনটা এগিয়ে দিল সে। অরুর কান্না শুনে কৃতিক এবার হকচকিয়ে উঠল। আচমকা চেঁচিয়ে উঠে বলল, নো 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 নো, ডোন্ট টাচ হার, ডোন্ট। ওকে, আমি ডলার ট্রান্সফার করছি, তার আগে আপনার অ্যাড্রেস দিন, আমি একাই আসবো, আর কেউ নয়। লোকটা কিছুক্ষণ ভাবলো, পরেক্ষণে বলল, অ্যাড্রেস পাঠাচ্ছি, বাই এনি চান্স চালাকি করার দুঃসাহসও দেখালে আই সহার
হাত পায়ের সবগুলো রক কেটে এখানে ফেলে রেখে যাব মেয়েটাকে। মাইন্ড ইট। ডোন্ট ডেয়ার টু টাচ হার অ্যাজ হোল। লোকটার মুখের উপর চেঁচিয়ে কথাটা বললেও অরুর বেলায় বরাবরই কৃতিকা অপারক, অবুঝ আর নাজেহাল। এবার তার ব্যতিক্রম নয়। অরুর ক্ষতি হবে সেই শঙ্কায় সত্যি সত্যি কৃতিক সিদ্ধান্ত নিয়ে নিয়েছে টাকাটা দেবে। তবুও যদি অরুর অক্ষত থাকে, এর চেয়ে স্বস্তি আর কি বা হতে পারে। সেই ভেবেই কৃতিক গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত এগিয়ে যেতে লাগলো লোকটার পাঠিয়ে দেওয়া গন্তব্যে। এদিকে জায়ান কৃতিক কল কেটে দিতেই লোকটা এক মনে খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠল। তার এই বিদঘুটে হাসির আওয়াজ শুনে কান্নাকাটি বাদ দিয়ে আটকে উঠল অরু। অরুকে আচমকা লাফিয়ে উঠতে দেখে লোকটা ধীরে ধীরে সময় নিয়ে ঘাড় বাঁকিয়ে অরুর চোখের দিকে চাইল। তৎক্ষণাৎ চোখের আতঙ্ক ছড়িয়ে পড়ল অরুর সমগ্র শরীরে। লোকটার চোখে অসহ্য রকম হিংস্রতা, অথচ কথাবার্তার ধরন শান্ত নদীর মতোই ঠান্ডার নির্জীব। তার এরকম দোমুখ আচরণে বারংবার আটকে উঠছে অরুর হৃদয়। দেখে মনে হচ্ছে লোকটা চোখ দিয়ে খুন করে ফেলবে তাকে, সেই সাথে জ্বালিয়ে দেবে সবকিছু। অরু তখন থেকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে লোকটা হঠাৎ করেই চোখের পলকে অরুর মুখের সামনে এসে দাঁড়ালো। লোকটা হঠাৎ এভাবে আগমনে আতঙ্কে থরথরিয়ে কেঁপে উঠল অরু। ওর শির দ্বারা অতিক্রম করে গেল হিম শীতল ঠান্ডা স্রোত। না চাইতেও বেঁধে রাখা মুখ থেকে বেরিয়ে এলো অযাচিত ভয়ার্ত চাপা কান্না। অরুকে এভাবে ভয় পেতে দেখে লোকটার বোধহয় আনন্দই হলো বেশ। সে গ্রীবা নামিয়ে ঠোঁট দুটো দ্বিগুণ প্রসারিত করে ফ্যাঁস ফেঁসিয়ে শীতল কণ্ঠে বলল, বাবা জীবন টাকা নিয়ে আসছে মামনি। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। একই গুলি আওড়াতে আওড়াতে অরুকে ম্যানিপুলেট করে আচমকায় ছোট্ট সাইজের চাকু বের করে অরুর হাতে এক টান মেরে দিল লোকটা। সঙ্গে সঙ্গে কিছুটা হাত কেটে গিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর ক্ষতস্থান থেকে। এমত অবস্থায় ভয়, আতঙ্ক আর প্রচণ্ড ব্যথায় জর্জরিত হয়ে অরু চিৎকার দিয়ে উঠবে, তার আগেই ছোট্ট দোচালা কুটিরের বাইরে থেকে অরুর নাম নিয়ে চিৎকার দিয়ে উঠল অন্য কেউ। ওরু, কৃতিকের আওয়াজ শুনতে পেয়ে অরু হাতের ব্যথা ভুলে গিয়ে পুনরায় কাইপুর শব্দ করে উঠল। ওদিকে বাইরের দিকে কারোর আওয়াজ শুনে লোকটা সটান দাঁড়িয়ে উঠে বাইরে যেতে যেতে তার সাথে থাকা অন্য পেলাদের ইশারা করে বলল অরুর দিকে নজর রাখতে। হাইওয়ে থেকে অনেকটাই দূরে শুনশান নিরিবিলি নির্বিচ্ছিন্ন এই জায়গাটা দিনের বেলাতেও ঝিমঝিম করে সারাক্ষণ। আর এখন তো সন্ধ্যা গড়িয়ে তার রাত প্রায়, তাই চারিপাশে আরো বেশি নিস্তব্ধতায় ছেয়ে আছে। চোখের সামনে তার কাঠের সংমিশ্রণে তৈরি বেশ কয়েকটা ছোট্ট সাইজের কুটির ছাড়া আর কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। কুটিরের সামনে বিস্তৃত লনে একটা বৈদ্যুতিক বাল্ব পর্যন্ত অনুপস্থিত। খালি চোখে কিছুই দেখার উপায় নেই, তাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীর পায়ে সামনে এগোতে এগোতে আওয়াজ করলো কৃতিক। এক্সকিউজ মি, কেউ আছেন? কৃতিক এগোতে এগোতেই থমকে গেল, কারণ ততক্ষণে কুটিরের ভেতর থেকে বেরিয়ে এসেছে সুঠামদেহী বয়োজ্যেষ্ঠ একজন। ষাটোর্ধ্ব এই লোকটাকে এর আগে কখনোই না দেখলেও তাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না কৃতিকের। এক দেখাতেই লোকটাকে চিনে ফেললো। সেই সাথে মনে পড়ে গেল তার সকল বায়োডাটা। ইশতিয়াক পাঠান একজন সাইকো কিলার, তার সাথে বাংলাদেশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের মধ্যে একজন। পত্রপত্রিকায় আর টিভি চ্যানেলের ক্রিমিনাল নিউজে তার ছবি অহরহ ভেসে বেড়ায়। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্যি যে দেশের বড় বড় মাথাওয়ালা লোকদের কারণেই এরা এখনো দিব্যি বাইরের দুনিয়ায় ঘুরে ফিরে আরামসে ক্রাইম করে বেড়াচ্ছে, অথচ পুলিশ এদের টিকিটিও ছুতে পারবে না। এটা বাংলাদেশ পুলিশের খুব বড় অক্ষমতা বললেও কথাটা ভুল কিছুই হবে না বোধ করি। কিন্তু এরকম একটা বাজে লোককে কি করে অরুর বাবা হলো, সেটাই আপাতত ভাবনার বিষয়। আর আজমিরি শেখের মতো মানুষরা কেন এমন একটা পশুকে বিয়ে করে ঘর বেঁধেছিল, সেটাও অবশ্য রহস্যই থেকে যায়। ইশতিয়াক পাঠানের আগমনের ভাবনা শুধু ছিল কৃতিকের। সম্বিত ফিরে এলে ও দৃষ্টি বরাবর এসে হাজির হয় লোকটা ষাটোর্ধ্ব, অথচ তার সুঠাম দেহ, চেহারার কাঠিন্যতা, উজ্জ্বলতা সবকিছু দেখলে মনে হয় তিনি কোনো অপরাধী নন, বরং সুন্দরী মেয়েদের পছন্দের সুগান্ডারি। এই লোককে দেখে কৃতিক বোধ হয় আজ ঠাউর করতে পারলো যে অরুর চেহারা কেন এত আকর্ষণীয়। কিন্তু পরক্ষণে কৃতিকের চোয়াল শক্ত হয়ে এলো, এই ভেবে যে এই লোকটা ওরকে কিডন্যাপ করেছে, ওরকে কষ্ট দিয়েছে, না জানি কোথায় কোথায় ব্যথা দিয়েছে ওর হাতপিটকে। কৃতিক হাত দুটো মুঠিবদ্ধ করে রেখে চোখ মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে দেখে লোকটা সামান্য ঠোঁট বাঁকিয়ে কম কমে আওয়াজে বলল, হোয়া ইজ মানি?
লোকটার কথায় দু পয়সা কেয়ার না করে পাল্টা প্রশ্ন ছুড়ল কৃতিক। হোয়ার ইজ মাই ওয়াইফ? এভাবে ছক্কা হাঁকানোর বাউন্ডারি বলকে সরাসরি ক্যাচ করাটা মোটেই ভালো লাগলো না সাইকোপ্যাথ লোকটার। অগত্যাই মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল তার মুখের কপট হাসিটা। তার বদলে চল শক্ত করে আঙুল উঁচিয়ে পেছনের কটেজে ইশারা করে বলল, ওখানে। হিতে বিপরীত হতে পারে সেই ভেবে উরুর সন্ধান পাওয়ার পরেও কৃতিক হুড়মুড়িয়ে এগিয়ে গেল না, বরং সময় নিল লোকটার ভাব ভঙ্গিমা বুঝে ওঠার জন্য। এবার টাকাটা? লোকটা নিজের অ্যাকাউন্ট নাম্বার এগিয়ে দিতে দিতে বলল কথাটা। এই মুহূর্তে অরু সেফটির থেকে আর কিছু জরুরি হতে পারে না, $3 মিলিয়ন না। সেই ভেবে ক্রেডিট কার্ডটা হাতে নিয়ে দ্রুত মোবাইল স্ক্রিনে অ্যাকাউন্ট নাম্বার টুকতে টুকতে সন্ধিহান গলায় শুধালো। ওরু ঠিক আছে তো? লোকটা আবারও ঠোঁট প্রসারিত করে জোগাড়ের মতো হাসলো। কি ভয়ানক সেই নীরব হাসি তা বলে বোঝানোর নয়। হাসতে হাসতে করেই আস্তে করে জবাব দিল সে। সি ইজ কমপ্লিটলি ফাইন। কৃতিক কয়েকটা অ্যাকাউন্টের টাকা মিলিয়ে 3 মিলিয়ন ট্রান্সফার করে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। বহু আগে থেকেই কোম্পানির থেকে একটা মোটা অঙ্কের সম্মানই জমা হতো কৃতিকের অ্যাকাউন্টে। এতগুলো দিন জিদের বসে তাতে হাত না দিলেও আজ সেগুলোতেই হাত দিতে একটু দ্বিধাবোধ করেনি কৃতিক। যদিও বড় সব অ্যাকাউন্টগুলো এখনো শূন্য ব্যালেন্স হয়ে আছে, কিন্তু তাতে কি যায় আসে? ওরু যে ঠিক আছে এটাই শান্তি। ডান। কৃতিকের কথায় লোকটা নিজের ফোন চেক করলো, অতবার কাউকে ফোন করে কানে লাগানো ব্লুটুথের সাহায্যে বলল, চলে এসো, কাজ হয়ে গিয়েছে। লোকটার কথা শুনে কৃতিকও ফোনের মাঝে কিছু একটা চেক করলো, অথবা লোকটাকে পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগলো অন্ধকার কটেজের দিকে। একদিক দিয়ে ইস্তিয়াক পাঠান বেরিয়ে যাচ্ছে, অন্যদিক দিকে কৃতিক লঞ্চ ছাড়িয়ে কটেজের দিকে এগিয়ে যাচ্ছে। আরই একটা দৃশ্য, দুজন দুজনকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে কৃতিক আবারও একবার ফোন চেক করলো। ওদিকে ধীর পায়ে এগিয়ে যেতে যেতে পেছনে ঘুরে এক নজর কৃতিকের বাজ পাখির মতো তীক্ষ্ণ চোখ দুটোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো লোকটা। অতঃপর কানে লাগানো ব্লুটুথের অপর পাশের কাউকে হিসিয়ে বলল, জাস্ট হোয়াট নিড। কৃতিকের তীক্ষ্ণ নজর তখনও মোবাইল স্ক্রিনে নিবদ্ধ ছিল। ঠিক সেই সময় আচমকা চোখের সামনে দাউ দাউ করে জ্বলে উঠলো কাঠের তৈরি কটেজগুলো। চোখের সামনে অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে হকচকে উঠল কৃতিক। এতগুলো টাকা পাওয়ার পরেও লোকটা এমন কিছু করবে সেটা বোধহয় কল্পনাতেও আশা করেনিও। ওই জন্যই হুট করে ঘাবড়ে গিয়ে দাউ দাউ করে জ্বলন্ত কুটিরগুলোতে নজর বুলিয়ে লোকটার পানে অবিশ্বাস্য চোখে তাকালো কৃতিক। ওর আহত চোখ দুটোর দিকে তাকিয়ে লোকটা গা ছাড়া ভাবে হেসে বলল, কেন যেন মনে হয়েছিল বাবা জীবন আমাকে এত সহজে ছেড়ে দেবে না, তাই ছোট্ট একটু প্রোটেকশন দিলাম। এবার তুমিই ভাবো কি করবে, আমাকে ধরবে নাকি নাকি নিজের বউকে বাঁচাবে। কথাগুলো বলতে বলতে ভাবলেশীন হয়ে ঠোঁট উল্টালো লোকটা। কৃতিকের চোখের সামনে তখনও জ্বলে উঠছে তীব্র রাগের অগ্নিস্ফুলিঙ্গ। মারাত্মক ক্রোধে শরীরটা কাঁপছে ওর। চোখের সামনে কটেজগুলো পুড়ে যাচ্ছে, ভেতরেই ওর। ওদিকে লোকটার হাসি দেখে রাগ সংবরণ করার কোনো উপায় নেই। ইচ্ছে তো করছে এখনই গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলতে, কিন্তু কৃতিক দুইয়ের মাঝে আটকা পড়ে আছে। লোকটা হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কৃতিক ওর হাসি মাখা মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল, শুয়োরের বাচ্চা, আমি তোর থেকেও জঘন্য। শুধু ভদ্রলোক সেজে থাকি, এই যা। কৃতিকের কথা এবার সত্যি সত্যি লোকটার কপাল কুঞ্চিত হয়ে এলো। ঠিক বুঝে উঠতে পারলো না কোন দিক থেকে আদতে ঝড়টা আসবে। লোকটা ভাবছে, ঠিক তখনই কোথা থেকে যেন ছুটে এসে পেছন দিক থেকে লোকটার নাক বরাবর ঘুষি ছেড়ে মাটিতে আছড়ে ফেলে দিল চোখের পলকে। লোকটার হাত পা সব বেঁধে ফেললো এলিসা। তবে লোকটা এখনো খ্যাঁক খ্যাঁক করে হাসছে, যেন কিছুই হয়নি। এরকম মারধর খেয়ে অভ্যস্ত সে। ওর হাসি দেখে রক্ত উঠে গেল কৃতিকের মাথায়। লোকটাকে ইচ্ছে মতো পেটাবে বলে এগিয়ে আসতে গিয়েও জ্বলন্ত কটেজের থেকে ওর চিৎকারের আওয়াজে ওর পা দুটো থমকে গেল অকস্মাৎ। এতক্ষণে রাগ ঢাক সব ঠিকই তুলে হুট করে এক ভয়ানক কাজ করে বসলো কৃতিক। কোনো কিছু না ভেবেই এগিয়ে গিয়ে আচমকা ঝাঁপ দিয়ে ঢুকে পড়লো জ্বলন্ত কটেজের মধ্যে। ওর এখনো কাণ্ডে চোখ মুখ খিজে চিৎকার দিয়ে উঠলো এলিসা। এই প্রথমবার এলিসার কণ্ঠস্বর ভয়ার্ত শোনালো। আকুত ভয় মেয়েটার কাছের বন্ধুকে হারানোর ভয়ে জর্জরিত হয়ে কেঁদে ফেললো হুট করে। আর হবে নাইবে কেন? ওরা তো একজন আরেকজনের আপনের চেয়েও আপন। ওদিকে যতক্ষণ অর্ণব আর সায়র পুলিশ আর ফায়ার ফাইটার্স নিয়ে হাজির হয়েছে, ততক্ষণে কৃতিকার হদিস নেই। কারণ ইতিমধ্যে কটেজগুলো সর্বত্র আগুন ছড়িয়ে পড়েছে। দাউ দাউ করে এক একটা কটেজকে যেন গ্রাস করে নিচ্ছে রাক্ষসী অগ্নিশিখার দল। আর এখন এসে এমন জ্বলন্ত আগুনের লেলিহানের মাঝে কৃতিককে হারিয়ে যেতে দেখে সায়র আর অর্ণব দুর্বল চিত্তে হাঁটু ভেঙে ধপ করে মাটিতে বসে পড়লো একই সাথে।
কৃতিক এত সহজে হার মানার ছেলে নয়। খুব অল্প বয়সে জীবন ওকে অনেক কিছু দেখিয়ে দিয়েছে। তাছাড়া ও বরাবরই বেপরোয়া স্বভাবে। কলিজার মধ্যে ভয় ডর কিছু নেই বললেই চলে। যদিও বা থেকে থাকে সেটা শুধুমাত্র অরুকে হারানোর ভয়, যেই ভয় আগাগোড়া তটস্থ কৃতিক। আর আজ এই মুহূর্তে অরুর জন্যই জ্বলন্ত কুটিরের মধ্যে নির্দ্বিধায় পা বাড়িয়েছে ও। ছোট্ট ঘরের চারিদিকে আগুন ছড়িয়ে পড়লেও ভেতরটা ধোয়ার কুণ্ডুলিতে ঝাপসা হয়ে আছে। কৃতিক ধোয়ার মধ্যে ছুটে গেল অরুর নিকট। অরুর হাত পা মুখ সবকিছু চেয়ারের সাথে বাঁধা। লম্বা চুলগুলো মাটি ছুঁই ছুঁই করছে, মাথাটাও টলছে। অরু হয়তো ভেবেই নিয়েছিল এটাই ওর শেষ। কিন্তু হঠাৎ করেই সব সময়ের মতো আধারের মরীচিকার মধ্যে একটুখানি আলোর ছটা হয়ে ওর সামনে এসে দাঁড়ালো ওর সেভিয়ার, ওর জায়ান কৃতিক, যাকে এই মুহূর্তে ঝাপসা অথচ ব্যাকুল চিত্তে পরখ করছে অরু। কৃতিক ঘুরি পড়ে আছে, মাথার ক্যাপটা দিয়ে সম্পূর্ণ ঢাকা, তবুও লম্বা চুলের অনুপস্থিতিটা ঠিকই ধরতে পারল অরু। সেই সাথে কৃতিক শুকিয়ে গিয়েছে অনেকটা। এতগুলো দিন পরে এতটা বিচ্ছেদের যন্ত্রণার ইতি টেনে কৃতিকের মুখোমুখি হওয়াটা ছিল অরুর কাছে স্বপ্নের মতোই সুন্দর আর চমকপ্রদ। তাই তো এই আগুনের লেলিহান, এই শারীরিক যন্ত্রণা, এই ফাঁকা মস্তিষ্ক সবকিছু ছাপিয়ে চোখের সামনে কৃতিককে দেখতে পেয়ে সহসাই ছটফট করে উঠল অরু। মুখ বাঁধা অবস্থাতেই কেঁদে উঠল চিৎকার করে। কৃতিক ব্যথাতুর চাহনিতে তাকিয়ে আছে অরুর মুখের দিকে, যে এই মুহূর্তে ওকে দেখে হাত পা দমাচ্ছে আর শব্দ করে কাঁদছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে অরু ঠিকই বুঝতে পেরেছে সেদিনের সেই স্বপ্ন আর অরু যখন গভীর চোরাবালির নিচে হারিয়ে যাচ্ছিল, তখন ওর হাতটা অন্য কেউ নয়, স্বয়ং কৃতিকই টেনে ধরেছিল। কারণ এতদিনে এইটুকু বিশ্বাস করে ফেলেছে যে শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত এই লোকটা ওর হাত ছাড়বে না, কিছুতেই ছাড়বে না। কৃতিক এগিয়ে গিয়ে তাড়াহুড়ো করে অরুর হাত পায়ের বাঁধন খুলে দিতেই অরু তৃষ্ণার্ত চাতকের মতো উঠে দাঁড়িয়ে নিজের কাঁপা কাঁপা হাতে হাত দুটো ছোঁয়ালো কৃতিকের মসৃণ তীক্ষ্ণ গালে। সেখানেই দু হাত রেখে এক ধ্যানে দেখতে লাগলো নিজের ফেরারি ভালোবাসার বুকখানা। আজ কতগুলো দিন বাদে এই মানুষটাকে স্পর্শ করলো। ভীষণ স্বস্তিতে দম বন্ধ হয়ে আসছে অরুর, চোখ দুটো ঝাপসা। কৃতিক কোনো কিছু না বলে অরুর হাতে ঠোঁট ছুঁয়েছে কি ছোঁয়ায়নি তার আগেই অকস্মাৎ চেতনা হারিয়ে কৃতিকের বুকেই ঢলে পড়ল অরু। ফায়ার ফাইটারদের সাহায্যে অচেতন অরুকে কোলে নিয়ে খুব সহজেই বাইরে বেরিয়ে আসতে পেরেছে কৃতিক। ততক্ষণে ইশতিয়াক পাঠানকে ধরেই ফেলেছে ইউএস পুলিশ। কৃতিক অরুর সমেত লোকটার কাছে এগিয়ে এসে বলল, ইউ ফাকড আপ শ্বশুর আব্বা। আগেই বলেছিলাম তোকে আমি কেতে এতটাও ভদ্রলোক নই। এবার জেলে গিয়ে ডিসাইড কর 3 মিলিয়ন দিয়ে কি কি করবি। আর হ্যাঁ, এটা বাংলাদেশ পুলিশ নয় যে চাইলেই বড় মাতা ওরাদের পাচেটে বেরিয়ে আসবি। তোকে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য ঠিক যা যা করা লাগবে আমি তাই করব। প্রথমে আমেরিকান গভর্নমেন্টের কঠোর শাস্তি বুক করে নেয়, এরপর না হয় কোনোদিন মুক্তি পেলে আমি নিজেই তোর চমদূত হব। তুই আর এ জীবনে আমার হাত থেকে নিস্তার পাবি না। কথাটা বলেই লোকটার মতো করে সব নিঃশব্দে একটা কপট হাসি দিল কৃতিক। অন্ধকারের মাঝে হৃদয় কাঁপন ধরিয়ে দেবার মতোই ওর ভয়ানক দেখালো সেই মেকি হাসি। একটা ছোট্ট জায়গায় গুটিসুটি মেরে ঘুমাতে ঘুমাতে শরীরের মাংসপেশি সব ব্যথায় টনটন করছে অরু, অথচ মস্তিষ্কটা সেই তুচ্ছ ব্যথার ঊর্ধ্বে গিয়ে নীরব আর চিন্তামুক্ত হয়ে ক্রমশ ঘুমের দিকে ঠেলে দিচ্ছে ওকে। ঘুমের রেশ কাটাতে না পেরে সরু জায়গায় এবার একটু আরাম করে শুলো অরু। ওর মাথার নিচে বালিশটা ভেজায় শক্ত কিন্তু উষ্ণ। এমন উষ্ণতায় বিগত 2 মাস ধরে অরু কত খুঁজেছে তারই আত্মা নেই, অথচ আজ হুট করে এই উষ্ণ বস্তুটা ওর কাছে নিজে থেকেই ধরা দিল। এই প্রশান্তি আর কি বা হতে পারে। এত কিছু ভাবতে ভাবতে ঘুমের মধ্যে শক্তপোক্ত উষ্ণ বালিশে নাক ঘষল অরু। বরাবরের মতোই বদ অভ্যাসের বর্ষবর্তী হয়ে মুখের কোণ বেয়ে বেরিয়ে আসা লালাটুকু ও তাতে মুছল। কিন্তু যখনই নাক টেনে লম্বা শ্বাস নিল ঠিক তখনই টনক নড়ল অরুর, কারণ এখান থেকে ভেসে আসছে অরুর সবচেয়ে পছন্দের মাদকীয় সুবাস ওর প্রিয় পুরুষের গন্ধ। এই স্নিগ্ধ ম্যানলি সুঘ্রাণটা শুধুমাত্র কৃতিকের শরীর থেকেই পায় অরু। তাহলে কি এটাই কৃতিক? প্রশ্নটা মস্তিষ্ক ছুতেই তন্দ্রা ছুটে গেল অরুর। তৎক্ষণাৎ চকিত চোখ খুলে দেখতে পেলে এটা অন্য কারোর নয়, স্বয়ং কৃতিকেরই চওড়া ঢেউ খেলানো বক্ষদেশ, যা নিঃশ্বাসের তালে তালে বারবার ওঠানামা করছে ওর চোখেরই সামনে। তার মানে এটা কি স্বপ্ন ছিল না? বেবি,
কৃতিকের শান্ত গলার আওয়াজটুকু কানে ভেসে আসতেই শোয়া থেকে ধরপড়িয়ে উঠে বসলো অরু। চারিদিকে চোখ বুলিয়ে বুঝলো ওরা এই মুহূর্তে গাড়িতে বসে আছে। গাড়িটা এক জায়গায় স্থির, তার মানে চলছে না। আর অরু এতক্ষণ ধরে কৃতিকের বুকে শুয়ে নিদিবিড় ঘুমোচ্ছিল। চারিদিকে চোখ বুলিয়ে এতক্ষণে অরুর নজর গেল কৃতিকের দিকে, যে সেই তখন থেকেই ওর পানে নিষ্প্রভ চোখে চেয়ে আছে। চোখের সামনে জলজান্ত কৃতিককে দেখতে পেয়ে অরু উদ্বিগ্ন হয়ে বলে উঠল, তুমি তুমি না মানে আপনি ঠিক আছেন? কৃতিক আস্তে করে অরুকে কাছে টেনে নিয়ে ওর কপালে কপাল ঠেকিয়ে হাসকি স্বরে বলল, সে ইট এগেইন বেবি। কি? অরুর ক্ষুদ্র প্রশ্নে কৃতিক কাতর গলায় বলল, তোর মুখে কতদিন এই ওয়ার্ডটা শুনি না, আবার ডাক তুমি করে। কৃতিকের কথায় অরুর চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল তপ্ত নোনা জল। কৃতিকের এই সামান্য কথাতে কি যে পূর্ণতা ছিল তা ভাষায় প্রকাশ করতে পারবে না অরু। এই পূর্ণতাটুকু যদি টাকায় কেনা যেত তাহলে বোধহয় অরু নিজের শেষ সম্বল দিয়ে হলেও এই মুহূর্তটুকু বারবার কিনে নিত। কিন্তু হায়, অরুর শেষ সাধ্য নেই, কোনোদিন ছিল না। তাই তো নিজের স্বামীর জীবন মরণের সন্ধিক্ষণে ও পাশে থাকতেও পারেনি অরু। এক নজর দেখতে পারেনি তাকে। কত রাজ্যে নির্ঘুম কাটিয়েছে এই মানুষটার পথে, কতদিন মেঝেতে কড়াগড়ি খেয়ে কেঁদেছে শুধুমাত্র এই মানুষটা কেন ওকে অবহেলা করছে সেই দহনে। অথচ আজ সেই কাঙ্ক্ষিত মানুষটাই চোখের সামনে বসে এরূপ কাতরতা দেখালে কেই বা ঠিক থাকতে পারে। অরু আর পারেনি, অজ্ঞতায় কেঁদে উঠেছে বাচ্চাদের মতো ঠোঁট ভেঙে। হতবিহ্বল কৃতিক ক্রন্দনরত অরুর দিকে মাথা নুইয়ে ওর চুলগুলো আলতো করে মুঠিবদ্ধ করে একই সুরে বলল, কি হলো? ডাক। Your hair, your lovely voice, baby. Desperately waiting for it. কৃতিক ওর জন্য এমনভাবে ব্যাকুল হয়ে উঠেছে দেখে অরু আর নিজেকে সামলাতে পারল না। মাথা উঁচিয়ে আলতো হাতে ওর পুরুষালী খড়খড়ে গাল দুটো স্পর্শ করে আজ প্রথমবারের মতো চোখ বন্ধ করে নিজ উদ্যোগে কৃতিকের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো অরু। কান্নার তোর বেড়েছে বই কি কমেনি। সেই কান্নার এত আওয়াজেই কৃতিকের ঠোঁটে চুমু খেয়ে নিয়ে অরু বলল, তুমি আমার, তুমি যতবার শুনতে চাও ততবার ডাকবো, তবুও দোয়া করে দূরে যেও না, মরে যাবো আমি। অরুর এখানে কথায় কৃতিকের শক্তপোক্ত পাথর হৃদয়টাও হুট করে কেমন ধরে এলো। ও স্পষ্ট অনুভব করতে পারছে ওর হৃদয়ে কষ্ট হচ্ছে, মাথায় চিনচিন করছে বুকের বাম পাশটা। অজ্ঞতায় অরুকে হ্যাঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে শক্ত করে বুকে চেপে ধরলো ওর ছোট্ট নারী শরীরটা। অরুকে শক্ত করে জড়িয়ে ধরে ওর গলায় মুখ গুজে দিয়ে অস্পষ্ট আওয়াজে কৃতিক বলল, বেবি, আমি মরে গেলে তোর কি হতো বলতো? কি ভালোবাসতো তোকে আমার মতো করে বল। সেই চিন্তায় তো এখন আমার প্রেশার ফল হয়ে যাচ্ছে। অরু কাঁদতে কাঁদতে জবাব দিল, আপনি মরে গেলে আমিও তো মরে যেতাম। আর কারো ভালোবাসার দরকার নেই আমার। আপনি যা দিয়েছেন তা আমার এক জীবনের জন্য যথেষ্ট। অরুর কথা শুনে কৃতিক এবার মাথা তুলে ওর চোখে চোখ রেখে নিজের হাত পেছনে থেকে ওর জামার মধ্য দিয়ে ঢুকিয়ে দিয়ে বলল, তুই আমার জন্য এতটা পাগল কবে হলি ওরু? অরুর নাক টেনে বলল, জানি না তো। বেবি, এবার না হয় আমার সাথে এই অচেনা শহরে থেকে যা। মাঝে মাঝে তোকে নিয়ে যাব দেশে, কিন্তু সারা জীবন আমার সাথেই থাকবি তুই। আমি আর দূরত্ব চাচ্ছি না ওরু, থাকতে পারবো না তোকে ছাড়া। কৃতিকের কথায় অরু ওর হুডির ফিতে আঙুল ঘোরাতে ঘোরাতে বলল, থেকে গেলে কি করবেন? অরু তুলতুলে কোমল পৃষ্ঠদেশে আলতো হাতে স্পর্শ করে ওর কপালে কপাল ঠেকিয়ে কৃতিক হিসিয়ে বলল, আদর করব, অনেক আদর করব, একটু কষ্ট দিব না, আই প্রমিস। ওর ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি তো রেগে গেলে মারেন। কৃতিকের হাতের স্পর্শ প্রগাঢ় হলো। সেভাবেই জিভ দিয়ে অধর ভিজিয়ে কৃতিক জবাব দিল, আমি মারবো, আবার আমি আদর করব, আমি সব করব, আর কেউ না। কারণ তুই আমার যতখানি আসিস, আমি তার থেকেও তোকে আরো বেশি চাই হার্টবিট। কৃতিকের হাত দুটো অবাধ বিচরণ করছে ওর জামার ভেতর। এখনো স্পর্শে ঠান্ডার মাঝেও মাত্রাতিরিক্ত উষ্ণতায় রক্তিম হয়ে উঠেছে ওর মুখমণ্ডল। হাত পা অবশ হয়ে আসছে, যার ফলস্বরূপ কনভারসেশনটা আর এগিয়ে নিয়ে যেতে পারল না ওর। চুপচাপ ভেঙে চুরে পড়ে রইল কৃতিকের শক্ত বুকের উপর। আর না তো কৃতিকা একবারিয়ে কিছু জিজ্ঞেস করলো ওকে, বরং ওর উন্মুক্ত পিঠে আদুরে দুহাত দিয়ে বোলাতে বোলাতে আকস্মিক গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠাধরের ভাঁজে।
বহুদিনের কামনা বাসনার অবসান ঘটিয়ে চুমু, পাল্টা চুমুতে দুজন ভরিয়ে দিচ্ছে একজন আরেকজনের হৃদয় মন সবকিছু। কৃতিক বরাবরই বেসামাল, অরুর সংস্পর্শে এলে ওর মাথা ঠিক থাকে না, তার উপর অরু আজ সাড়া দিচ্ছে ওর স্পর্শে। এহেন অবস্থায় কৃতিক ওর ঠোঁট ছাড়িয়ে গলায় মুখ ডুবিয়ে দিয়ে দু হাতে টেনে উপরে তুলতে লাগলো। অরুর পরনের ফিনফিনের সাদা টপসটা ভালোবাসায় যখন তুঙ্গে, অরু কেন যেন এতগুলো দিন পর না করতে পারছিল না কৃতিককে। ঠিক এমন সময় হুট করে কি যেন ভেবে ভূত দেখার মতো চমকে উঠলো অরু। তড়িৎ গতিতে কৃতিকের থেকে সরে গিয়ে ওর পেছনে মুখ লুকালো চোখ খিচে। এমন একটা সময় অরু হঠাৎ সরে গিয়েছে দেখে কৃতিক নিজের মেজাজ সংবরণ করতে পারল না। সহসাই অরুর দিকে তাকিয়ে বিরক্ত হয়ে দাঁত কটমটিয়ে বলে উঠল। তোর মাসে কয়বার পিরিয়ড হয় ইডিয়েট? অরু অবুঝের মতো চোখ উঁচিয়ে বলল। আমি কখন বললাম? অরুর শরীর ঠিক আছে, ব্যাপারটা বুঝে আসতে কৃতিক আবারও তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে। তাহলে দূরে সরে গেলি কেন? বেবি, বোঝার চেষ্টা কর, একটু কাছে আয়, আমি তোকে। তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে খেকিয়ে উঠল অরু। চুপ করুন বেহায়া লোক, সবাই দেখছে। অরুর চোখের ইশারা অনুসরণ করে কৃতিক তাকাতেই দেখলো জানলা দিয়ে সায়র, অর্ণব, এলিসা চোখ বড় বড় করে ওদের দিকেই তাকিয়ে আছে। কৃতিকের কাহিনী দেখে ওদের তিনজনের চোয়াল ঝুলে পড়ার উপক্রম। ওদের এই অদ্ভুত চাহনি কোনোরূপ গুরুত্ব না দিয়ে কৃতিক পেছনে ঘুরে ওর পিঠে মুখ লুকিয়ে বসে থাকা অরুকে উদ্দেশ্য করে বলে উঠল। বেবি, জানালাটা লাগিয়ে দিব তাহলে আর। চুপ করুন। কৃতিকের কথা শেষ হওয়ার আগে অরু এমন চিৎকার দিল যে কৃতিক কেন, ওদের তিনজনের কানের পর্দায় তালা লেগে গিয়েছে। মাঝরাতে কৃতিকের বাড়ির ছোট্ট হলরুমটাতে গোল হয়ে বসে আছে ওরা তিনজন। সবার সিরিয়াস ভাবভঙ্গিমা দেখে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এখানে। ঘুমন্ত অরুকে বিছানায় শুয়ে দিয়ে একটু পরে কৃতিকও নেমে এলো নিচে। সিঁড়ি ভেঙে নামতে নামতে বিরক্ত আওয়াজে কৃতিক বলল। কি ব্যাপার, তোদের বাড়িঘর নেই নাকি? এখানে কি চাস? কৃতিকের কথায় সায়র মানে লাগার মতো করে বলল। তুই আমাদের খুঁটা দিচ্ছিস আমাদের? তুই জানিস আমার নেটওয়ার্ক কত? কৃতিক সায়রের কথায় পাত্তা দিল না, অর্ণবকে ডেকে বলল। সিরিয়াস আলাপ হচ্ছে এখানে, যে কে পারলে বুদ্ধি দেয়। কৃতিক গিয়ে আসন পেতে বসলো কাউচে। অতঃপর গেমিং রিমোট কন্ট্রোলটা হাতে নিয়ে বলল। কি হয়েছে বল? কি এমন জরুরি কারণে তোদের মাঝরাতে গোল মিটিং এ বসতে হলো? অর্ণব বলল। খুবই জরুরি কারণ। তুই একটু শাওরের টিপস দে তো ভাই, বেচারা বাসর তো দূরের কথা, বউকে একটা চুমো অব্দি খেতে পারছে না। কৃতিক ছোট ছোট করে সায়রের দিকে তাকিয়ে সন্ধিহান গলায় বলল। কেন পারিস না? কোনো গোপন সমস্যা? কলিকাতা হারবাল অর্ডার দিব নাকি? অর্ণব তৎক্ষণাৎ কৃতিককে থামিয়ে দিয়ে বলল। আরে ধুর, এমন কিছু না, বুঝিসই তো নার্ভাস। সবাই তো আর তোর মতো না যে গাড়ির ঘোড়ার মধ্যে। হুট করে এরিসার চোখ পাকানো দেখে অর্ধেক কথাতেই আটকে গেল অর্ণব। কৃতিক গেম খেলতে খেলতে জিভ দিয়ে গাল ঠেলে বলল। ও এই ব্যাপার, দুপেক মাল খাইয়ে বাড়ি পাঠিয়ে দে। তুমি শুধু শুধু চুমু না, আরো অনেক কিছু খেয়ে বসে থাকবি। কৃতিকের কথা শুনে সায়র ভ্রুকুচকে বলল। তুই কি মাল খেয়ে চুমু খাস নাকি? কৃতিক ঠোঁট উল্টে বলল। আমার ওসবের প্রয়োজন হয় না, বইয়ের কাছে গেলে এমনিতেই নেশা ধরে যায়। বই আমার ব্যক্তিগত মাল। সায়র ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল। তাই তো রাস্তাতেই দেখে এলাম। সায়র রাস্তার কথা বলতেই কৃতিক হাতের রিমোটটা ছুঁড়ে ফেলে দিয়ে উঠে যেতে যেতে বলল। দূর হালা, এতক্ষণ ধরে নিজেকে সামলেছিলাম, দিলি তো মনে করি। ওদিকে অর্ণব সায়রের জন্য গ্লাস ভর্তি বিয়ার নিয়ে এসে কৃতিকের যাওয়ার পানে তাকিয়ে বলল। কিরে, কোথায় যাচ্ছিস? ওকে মাল খাওয়াতে হবে তো। কৃতিক যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল। বইয়ের কাছে। অর্ণব বেচারা কি বা করবে, একা হাতে সায়রকে মাল খাওয়ানোর মোক্ষম দায়িত্বটা পালন করতে শুরু করলো। ভরসা একটাই, এবার যদি ছেলেটা একটু খোলস থেকে বেরিয়ে নিজের আপন বউকে দু একটা চুমু খেতে পারে। গভীর রাতে সান ফ্রান্সিসকোর রাস্তাঘাট কিছুটা ফাঁকা, তবে শহরের অলিতে গলিতে মাতাল মানুষের অভাব নেই। কেউ অফিস কলিগদের সাথে লেট নাইট পার্টি করে বাড়ি ফিরেছে, তো কেউ বন্ধু বান্ধবদের সাথে, কেউ বা প্রচন্ড নেশায় বুঁদ হয়েই রাস্তার মাঝেই শুয়ে পড়েছে নির্দ্বিধায়। ওয়েল, আমেরিকাতে এটা নতুন কিংবা আশ্চর্যের কিছুই নয়। এই মাতালদের ভিড়ে আজ এক নতুন মাতাল যোগ হয়েছে।
নাম তার শায়র আহমেদ। সে হলো ফরেইনার মাতাল। শায়র আমেরিকার সিটিজেন বহু বছর ধরে, কিন্তু কৃতিক, অর্ণব, এলিসার মতো উদভ্রান্ত আর অনেকটা উগ্র টাইপ থ্রিলিং বন্ধু বান্ধবদের সাথে মিশেও ওর স্বভাব চরিত্রের পরিবর্তন হয়নি একটুও। হতে পারে ওদের সাথে মিলে অনেকটা উল্টোপাল্টা কাজে সঙ্গ দিয়েছে শায়র, কিন্তু এইসব কাজে সবসময় শায়র থাকতো পেছনের সারিতে আর সবার সামনে কৃতিক। ছেলেটার জন্মই হয়েছে বোধহয় সবার সাথে বেয়াদবি করার জন্য, রেডিকিউলাস। এক কথায় কৃতিকের সাথে তুলনা করতে গেলে শায়র হলো শুদ্ধ পুরুষ, সরলতার প্রতিমা যাকে বলে। নিজের বউকে চুমু খাওয়ার কথা কল্পনা করতে গেলেও আতঙ্কে শরীরের লোমকূপ সব দাঁড়িয়ে যায় তার। কিন্তু আজ নিজেকে বরাবরই শুদ্ধ পুরুষের খেতাবে ভূষিত করা এই শায়রের দুমক বিয়ার খেয়েই নেশা ধরে গিয়েছে। চোখের সামনে সবকিছু কেমন দুলছে, ওর মনে হচ্ছে ও মেঘের মতো হাওয়ায় ভেসে ভেসেই বাড়ি ফিরছে। কি আশ্চর্য, চমৎকার এই অনুভূতি। এক পর্যায়ে ভাসতে ভাসতেই ঘরের দুয়ারে পা রাখলো শায়র। শায়র যখন বাড়ি ফেরে তখন নীলিমা কোমরে ওড়না গুজে রান্নাঘরের কাজ করায় ভীষণ ব্যস্ত। সে একদিকে ঘরদোর ভ্যাকুয়াম করছে, অন্যদিকে একটু পরপর দৌড়ে গিয়ে দক্ষ হাতে কড়াইয়ের স্প্যাচুলা নাড়ছে। নীলিমার কর্মকাণ্ডে হয়তো কেউ কল্পনা করতে পারবে না যে এই মেয়েকে শায়র বিয়ের আসর থেকে তুলে এনে জোর করে বিয়ে করেছে। মাত্র 2 মাস যেতে না যেতেই কেমন পাকা ঘরণী হয়ে উঠেছে সে। আচ্ছা, নীলিমাকে কি আসলেই জোর করে বিয়ে করা হয়েছিল নাকি অন্য কিছু? কাজের ফাঁকে হঠাৎ শায়রকে দেখতে পেয়ে নীলিমা তড়িঘড়ি করে এগিয়ে এসে বলে উঠল, দেখুন না, সন্ধ্যা হতেই ঘুমিয়ে গিয়েছিলাম। রাতে রান্না বসাতে একদম মনে নেই। থাক, মঙ্গল থেকে খেয়ে এসেছি। অস্ফুটেই কথাটা বেরিয়ে এলো টালমাটাল শায়রের মুখ ফসকে। শায়রের এহেন অদ্ভুত কথার মানে বুঝতে না পেরে নীলিমা দরজার দিকে এগিয়ে এসে ভ্রু কুঁচকে শুধালো। কি বললেন? নীলিমার কথার প্রত্যুত্তরে কিছু জবাব দিল না শায়র, উল্টো ওকে সূক্ষ্ম চোখে পরখ করে আঙুলের কর গুনতে গুনতে বিড়বিড়ালো। 1টা বউ, 2টা বউ, 3টা, 4টা, হা হা হা, 10টা বউ। চোখ দুটো বড় বড় করে মুখের উপর এক হাত চেপে বিস্ময়কর কণ্ঠে কথাটা বলল শায়র। শায়রের কথার আগামাথা কিছুই বোধগম্য নয় নীলিমার। এত রাতে কি সব মশকরা করছে বুঝতে পারছে না ও। তাই শায়রের উপর কিছুটা চটে গিয়ে নীলিমা ঝাঁঝিয়ে বলে উঠল, কি বলছেন এসব আবল তাবল? আর 10টা বই বা কোথায় পেলেন? সুর থেকে তো আসেনি, তাহলে কোথা থেকে আসছেন? সত্যি করে বলুন। শায়র একটু দম নিয়ে ভাবলো, অতঃপর আঙুল উঁচিয়ে সিলিং এর দিকে দেখিয়ে বলল, জুপিটার থেকে মাত্রই তো স্পেসশিপে ল্যান্ড করলাম। শায়রের কথায় নীলিমা ঠোঁট টিপে হাসি সংবরণ করে বলল, তার মানে আপনি বলতে চাইছেন আপনি এতক্ষণ মহাকাশে ছিলেন, তাই তো? শায়র তৎক্ষণাৎ ঠোঁট উল্টে জোরে জোরে হ্যাঁ বোধক মাথা নাড়ালো। তা মহাকাশে মদ কোথায় পেলেন? শায়র দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আর বলো না, মাঝ আকাশে এলিয়েন গুলো হকারি করছিল, খুবই দরিদ্র ওরা। দেখে মায়া হলো, তাই কিছু মদ দিয়ে 2টো টাকা কিনেছিলাম। নীলিমা ভ্যাবা চাকা খেয়ে গেল শায়রের প্রত্যুত্তর শুনে। ওকে আর একটু বাজিয়ে দেখলে মন্দ হয় না, সেই ভেবে এবার আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে কৌতুক কণ্ঠে নীলিমা শুধালো। তা এখন আপনি কোথায় আছেন? শায়র ঢুলতে ঢুলতে হলের কাউচের উপর গিয়ে বসে পড়ে বলল, কোথায় আবার? চাঁদে। অর্ণবের বাচ্চাটা কি জোরে জোরে স্পেসশিপ চালায়, মাথাটা ঘুরে গেল আমার। এমনিতে মদ খেয়েছি, তার উপর যদি নেশা ধরে যায় তাহলে কি হবে বলো তো? আমি ভুলভাল বকতে শুরু করব তখন। নীলিমা শায়রের দিকে এগিয়ে গিয়ে উদ্বিগ্ন কণ্ঠে বলল, আচ্ছা, আপনি যদি চাঁদেই থেকে থাকতেন তাহলে বলুন তো আমি কে? শায়র তৎক্ষণাৎ ভ্রু কুঞ্চিত করে নাকটা শিকড়ে তুলে নীলিমার দিকে দৃষ্টিপাত করে গম্ভীর গলায় বলল, তুমি আবার কে? চাঁদের সেই ডাইনি বুড়িটা না? কাজকর্মা বাদ দিয়ে যে এই সারাক্ষণ সুতো কাটে। কি? আমি ডাইনি বুড়ি? শায়রের কথায় ঠেকিয়ে উঠল নীলিমা। শায়র দিন দুনিয়া হুঁশ হারিয়ে পুনরায় চোখ মুখ কুঁচকে বলল, হ্যাঁ ডাইনি তো। কি বিচ্ছিরি দেখতে তুমি, ওয়াক। বমির ভান করতে গিয়ে অবশেষে সত্যি সত্যি বমি করে নীলিমার সর্বাঙ্গ ভাসিয়ে দিল শায়র। নীলিমা সবসময় একটু বেশি পাষাণ। শায়রের মতো সফট হার্টেড লাভি লাভি হাজব্যান্ড ম্যাটেরিয়াল ছেলের সঙ্গেও তার ভাব জমে না খুব একটা। হয়তো নীলিমা পারে না সেভাবে ভাব জমাতে, নিঃসংকোচে মুখ ফুটে ভালোবাসি শব্দটা আওড়াতে।
নীলিমার ভাষ্যমতে ভালোবাসা এত ঢাকঢোল পিটিয়ে বলে বেড়ানোর কি আছে? দু চোখ দেখলেই তো পড়ে ফেলা যায় আদতে কে তোমায় ভালোবাসে আর কেই বা ঘৃণা করে। অথচ সায়রের নিকট চোখের ওই কঠিন ভাষাগুলো পড়া অসাধ্য সাধনের মতোই দুর্লভ। কারণ সায়রের দৃষ্টিকোণ এতটাও জটিল নয় যতটা জটিলভাবে নীলিমা নিজেকে উপস্থাপন করে। তবুও দিন শেষে সায়রের মতো এমন একটা উষ্ণ হৃদয়ের ছেলেই কিনা এই পাষাণ মেয়েটার প্রেমে পড়তে গেল। কি অদ্ভুত! ছেলেটা এ জীবনে বউয়ের আদর সোহাগ তো দূরে থাক, বউয়ের মুখ থেকে একটু একটু মিষ্টি মাখো মাখো কথা শুনতে পাবে কিনা সেটাই এখন দুশ্চিন্তার বিষয়। কিন্তু কথায় আছে না, মানুষের ভাবনা যেখানে এসে শেষ হয়, উপরওয়ালার সূক্ষ্ম ভাবনাগুলো সেখান থেকে শুরু হয়। আজ তেমন কিছুই হলো। সবসময় সব পরিস্থিতিতে নীলিমা সায়রকে উপেক্ষা করে গেলেও আজ গেল না, বরং সায়রকে বসিয়ে রেখে নিজে ফ্রেশ হয়ে এসে ওকে সুন্দর করে পরিষ্কার করে দিল। অতঃপর টেনে টুনে সায়রকে নিয়ে শুয়ে দিল বেডরুমে। সায়র অচেতন নয়, তবে অদৃশ্য কিছুটা ছাপ তবুও ও স্পষ্ট দেখতে পাচ্ছে নীলিমার পান পাতার মতন ঢলঢলে আজুড়ে মুখটা। এই মুহূর্তে ওর ডাগর চোখ দুটো ওর ঝাপসা চোখে নিবদ্ধ রয়েছে। সায়র সেই কতক্ষণ ধরে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে দেখে নীলিমার নির্লিপ্ত কণ্ঠে শুধালো, তাকিয়েছেন কেন এভাবে? আমি তো ডাইনি বুড়ি। নীলিমার কণ্ঠে ক্ষোভ অভিমান দুটোই প্রকাশ পেল। সায়র তাতে পাত্তা না দিয়ে বোকার মতো হেসে বলল, চুমু খাবো বলে জেকে বলেছে মাল খেলে চুমু খাওয়া খুব ইজি। সায়রের কথা নীলিমা নাক মুখ কুঁচকে বলল, যেমন আপনি তেমন আপনার বন্ধুরা। কি শিক্ষা! সায়র চোখ ছোট ছোট করে নীলিমার হাত টেনে ওকে কাছে এনে বলল, আসেন একটা চুমু খায়, নাইলে আমি ওদের মুখ দেখাবো কি করে বলো তো? মাস্ক পরে থাকবেন, ব্যাস, তাহলেই আর মুখ দেখতে হবে না। এখন ঘুমান তো। নীলিমার কথার প্রত্যুত্তরে সায়র নেশালো গলায় আবদারে শুয়ে বলল, সেদিনের মতো ড্রেস খুলে আমার সাথে ঘুমাবে প্লিজ। এক্সুয়ালি আই এনজয়েড ইট। কি সুন্দর তুমি। সায়রের মাতাল মাতাল অস্পষ্ট কথা শুনে শুষ্ক ঢোক দিল নীলিমা। কি ভেবে যেন সায়রের চোখ থেকে চোখ সরিয়ে নিল হুট করেই। আজ প্রথমবার ওর নিজের হৃদয়টাও কেমন যেন সায়রের জন্য উথাল পাথাল করছে। মন বলছে এটাই ভবিতব্য। আজ কিংবা কাল সায়রের কাছে আবেদনময়ী নারী রূপে নিজেকে উপস্থাপন করতেই হবে। এই যে সায়রের কঠোর অধিকার, তাতে কি করেই বা বাধা দেবে নীলিমা, যার দরুন একটু আগে সেই জিদ্দি নারী সত্তাটা সায়রের পুরুষ সত্তার কাছে হার মেনে মাথা নত করে ফেলেছে মুহূর্তেই। নীলিমা ভবঘুরে হয়ে কি যেন ভাবছে তখন থেকে। সায়র সেই মুহূর্তটা ফায়দা নিল, ওকে এক টানে নিজের দিকে ঘুরিয়ে আস্তে আস্তে ঠোঁট ডোবালো নীলিমার তুলতুলে নরম রক্তরাঙা অধর যুগলের ভাঁজে। সায়রের প্রথম স্পর্শে অকস্মাৎ কেঁপে উঠল নীলিমা। অথচ সায়রের স্পর্শগুলো কতটা নরম আর স্বস্তিদায়ক তা বলে বোঝানো নয়। এটা ছিল একটা সুন্দর প্যাশনের চুম, যার ফলস্বরূপ নীলিমার হৃদয় মন সবকিছু ক্রমশ নাড়িয়ে দিচ্ছে উত্তাল সমুদ্রের মতো বেসামাল ঢেউ। ক্ষণে ক্ষণে মাথা চাড়া দিয়ে উঠেছে অযাচিত বন্য চাহিদারা। সায়র নীলিমার হাতে হাত রেখে আধাশোয়া হয়ে আছে, আর নীলিমার উপরে গভীর চুম্বনে একটা ভেজা নরম অনুভূতিতে আবিষ্ট হয়ে নীলিমাও কেমন যেন নেতিয়ে পড়ল। নিজের অজান্তেই হাত নিয়ে রাখলো সায়রের কাঁধের উপর। ঠিক সেই সময় সায়র চেতনা হারিয়ে বিড়বিড় করতে করতেই আস্তে করে ঢলে পড়ল নীলিমার বুকের উপর। অসহ্য রকম বিরক্তিকর একটা পরিস্থিতিতে পড়ে অবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল নীলিমা। ও এখনো স্পষ্ট শুনতে পাচ্ছে সায়র অস্পষ্ট আওয়াজে বলছে, তুমি অনেক সুন্দর রাগিনী, তুমি অনেক সুন্দর। আই ওয়ানা টাচ ইউ, কিচ ইউ ইভেন। এইটুকু বলেই পুরোপুরি নিস্তেজ হয়ে পড়ে রইল সায়র। ওদিকে সায়রের কথায় প্রচন্ড বিরক্ত লাগছে নীলিমার। ও এক ধাক্কায় সায়রকে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে দাঁত কটমটিয়ে বলল, মাতাল একটা। কাল সারা রাত কৃতিককে ফোনে না পেয়ে আজ সকাল সকাল ডাক্তার সমেত বাড়িতে বই এসেছে। কৃতিককে চেক আপ করিয়েছে প্রত্যয়। ডাক্তার বলেছে কৃতিকের শরীর এখন অনেকটাই দুর্বল। অ্যাক্সিডেন্টের ধকল কাটিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে। তার উপর কালকে একটু বেশি প্রেশার দিয়ে ফেলেছে নিজের অসুস্থ শরীরটাকে, যার দরুন এই মুহূর্তে হাতে স্যালাইন লাগিয়ে হেডবোর্ডে হেলান দিয়ে আধাশোয়া হয়ে বসে আছে কৃতিক। ওর এক হাতে আইপ্যাড আর কানে হেডফোন। এভাবে বসে বসে কি শুনছে কে জানে। কৃতিকের থেকে হাত কয়েক দূরে স্টাডি টেবিলে বসে তখন থেকে ল্যাপটপে কি যেন টাইপ করছে অরু। আসলে আজ বহুদিন বাদে আবারও লিখতে বসেছে ও। লেখালেখিটা মূলত এমনই, হৃদয় থেকে শব্দগুচ্ছ উগড়ে না বেরোলে একটা অক্ষরও লেখার শক্তি নেই।
অরুও পারেনি এতগুলো দিন বসে থেকে কোনো একটা বাক্য সাজাতে, কারণ মনের ব্যথা আর মস্তিষ্কের হয়রানি ওকে লিখতে দেয়নি। কোনো এক অজানা শক্তি বলে আঙুলগুলোকে মনে করে দিয়েছিল অসার আর অপারক। বহুদিনের সেই অপারক শক্তি বলকে হটিয়ে আজ আবারও শান্ত মস্তিষ্কে মন দিয়ে লিখছে অরু। অফিসের কাজ আছে বলে প্রত্যয় অনেক আগেই চলে গিয়েছে। যদিও কৃতিক নিজেই নিজের কাজ করতে পারে, তবুও প্রত্যয় যাওয়ার আগে অরুকে সবকিছু বুঝিয়ে দিয়ে গিয়েছে। এছাড়া কৃতিকের কথা মতো কালকের ঘটনার জের ধরে অরুকেও প্রাথমিক চিকিৎসার আর কিছু ঔষধপত্র লিখে দিয়ে গিয়েছেন ডক্টর। কৃতিকের স্যালাইন শেষ পর্যায়ে। অরু তখনও সচকিত হয়ে এক ধ্যানে টাইপ করছিল। এমন সময় ভাইব্রেট আওয়াজ তুলে কম্পিত হয়ে বেজে উঠল কৃতিকের ফোন। মোবাইল ফোনটা তখনও অরুর কাছেই ছিল, কারণ অনুর সাথে কথা শেষ করে কৃতিককে আর ফেরত দেওয়া হয়নি ফোনটা। এখানেই রেখে গিয়েছিল মনের ভুলে। তাই এই মুহূর্তে ল্যাপটপের দিক থেকে চোখ সরিয়ে চেয়ার ছেড়ে মোবাইল হাতে কৃতিকের কাছে এগিয়ে গেল। কৃতিকের দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, ক্লাব থেকে কল এসেছে। কৃতিক কানের হেডফোন খুলে এক নজরে মোবাইলের চোখ বোলালো, অতঃপর কলটা কেটে দিয়ে সেটাকে অযত্নে ছুঁড়ে মারল বিছানার এক কোণে। কি হলো? অরুর প্রশ্নে কৃতিক ওর পানে চেয়ে শান্ত স্বরে বলল, কিছুই হয়নি বেবি। তাহলে ফোনটা এইভাবে ছুঁড়ে ফেললেন কেন? কৃতিক অরুকে কাছে টেনে এনে নিজের পাশে বসিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, যে রাইডিং এর কারণে আমার হার্টবিট এতটা ব্যথা হয়েছে, যে রাইডিং আমাদের আর এভাবে আলাদা করে দিয়েছে, সেই রাইডিং আমি পুনরায় কন্টিনিউ করব ভেবেছিস? ইভেন আই হেট বাইক। আজ থেকে আমার একটাই অবসেশন, আর সেটা হলে তুই। এতক্ষণ ধরে কৃতিকের কথাগুলো মনোযোগী হয়ে চুপচাপ শুনলেও এই মুহূর্তে চট করে উঠে দাঁড়িয়েছে অরু। অরুকে উঠে যেতে দেখে কৃতিক গভীর গলায় প্রশ্ন ছুড়ল, হোয়াট হ্যাপেন বেবি? অরু দ্রুত হাতে স্যালাইন খুলতে খুলতে বলল, স্লাইন শেষ হয়ে রক্ত উঠে এসেছে, তবু চুপ করে আছেন। বলি, আপনার কি অনুভূতির শক্তি নেই নাকি? স্যালাইন খোলা হয়ে গেলে কৃতিক অরুকে হ্যাঁচকা টানে নিজের বুকের উপর ফেলে দিয়ে বলল, কে বলেছে নেই? কাছে দেখাচ্ছি। অরু মুখ ভার করে বলল, থাক, আর দেখাতে হবে না, হাতে লাগবে আপনার। নো ওয়ে। কথাটা বলেই অরুকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে ওর উপরে উঠে বসলো কৃতিক। দু হাতে অরুর নরম কবজি দুটো চেপে ধরে হাসকি স্বরে বলল, কাল আমার কতটা কষ্ট হয়েছে সে খবর রাখিস তুই? সারা রাত একটু ঘুমাতে পারিনি, তাও নিজেকে বারবার বুঝিয়েছি। আমার পিচ্চি বউটা ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। এই ঘুমন্ত পরিটাকে কি করে জাগাইতাম আমি? আমি তো নির্দয় মানব, তবু এই নিষ্ঠুরতম কাজটা করতে পারিনি আমি। ফলে রাতের মতো ছাড় দিয়েছি তোকে। সকালবেলা যে কিছু করব তাও সহ্য হলো না উজবুক। দুলাবাইয়ের কোথা থেকে যেন উড়ে এসে স্যালাইন বুঝুলিয়ে দিয়ে চলে গেল, আর এখন তুইও বানা দেখাচ্ছিস? কি সাহস তোর অরু? ভয় করছে না আমাকে? মাথাটা অন্যদিকে ঘুরিয়ে অরু লাজুক হেসে জবাব দিল, না, করছে না। আপনার সব রকম রূপ দেখেই অভ্যস্ত আমি। বেবি, লুক অ্যাট মি। কৃতিকে ডাকে ওর চোখে চোখ রাখলো অরু। তৎক্ষণাৎ হৃদয়ে ঝড় বইতে শুরু করলো অরু। ওলট পালট হয়ে যায় আবেগের সমুদ্র। কি ভয়ানক আকর্ষণ ওই ভাসমান চোখ দুটোতে। অরু আজও বুঝতে পারে না কি আছে ওই দু চোখে, যা অরুকে এভাবে নিস্তেজ করে ছাড়ে। হৃদয়ের কুল ভেঙে চুরে প্লাবিত করে দেয় মুহূর্তে। আজ সকল সংকোচ উপেক্ষা করে অরু প্রশ্নটা করেই বসলো কৃতিককে। তপ্ত নিঃশ্বাস ছেড়ে শুধালো, কি আছে আপনার দুই চোখে, বলুন না। হাতে ক্যানোলা থাকার দরুন ব্যস্ত হাতে অরুর শরীরের সম্ভ্রমটুকু টেনে ছিঁড়তে ছিঁড়তে কৃতিক হিসিয়ে জবাব দিল, অবসেশন, আই থিঙ্ক আনহেলদি অবসেশন। নিজের জামার নড়বড়ে হাল দেখে অরু অসহায়ের মতো করে বলল, কি করছেন? আমার পছন্দের জামা এটা। কৃতিক উদুভ্রান্তের মতোই অরুর কপালে চুমু খেয়ে জবাব দেয়, আবার কিনে দিব বেবি, একটা নয় 10টা কিনে দিব। এখন চুপ করে থাক। না না না, কি যেন বলছি, জাস্ট কন্টিনিউ ইট। কৃতিকের কথা মতো অরু পুনরায় শুধালো। আর অবসেশনের বাইরে গিয়ে অরুর প্রশ্নের সঠিক উত্তর বোধহয় কৃতিকেরও অজানা। দুনিয়াতে এত সুন্দরী আর আকর্ষণী মেয়ে থাকতেও কেন ও অরুর জন্যই শুধু এত পাগলামি করে কে জানে। অজানা এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কৃতিক বরং এক সমুদ্র ভালোবাসায় হারিয়ে যাওয়ার প্রয়াসে মুখ বাড়িয়ে দিল অরুর তুল তুলে নরম উন্মুক্ত গলার কাছে।
তবে ওর অধর যুগল অরুকে স্পর্শ করার আগেই অরুর গলায় অনেকগুলো কালচে ক্ষত দেখতে পেয়ে ভীষণ ব্যতিব্যস্ততায় কপালটা কুঁচকে এলো কৃতিকের। ও সেগুলোতে তীক্ষ্ণ নজর বুলিয়ে অকস্মাৎ শক্ত হাতে গলাটা চেপে ধরল অরু। কৃতিকের স্পর্শ বরাবরই তীব্র বেদনাদায়ক, কিন্তু কোনটা ভালোবাসার স্পর্শ আর কোনটা ক্ষোভের সেটা বেশ ভালোভাবেই বুঝতে পারে অরু, যার দরুন অসহনীয় ভালোবাসার স্পর্শের মাঝে হুট করেই এমন রাগের বহিঃপ্রকাশ ঘটায়। কিছুটা আতঙ্কিত হয়ে কৃতিকের চোখের দিকে চাইল অরু, দেখলো একটু আগের সেই কামুক চোখ দুটো কখন যে উদাও হয়ে গিয়েছে তারই আত্মা নেই। কৃতিকের হাতের বাঁধনটা এতটাই দৃঢ় যে অরুর দম আটকে আসছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আপনা আপনি। তবুও বহু কষ্টত করে কৃতিকের আগুনের হলকার মতো চোখের দিকে চেয়ে অস্পষ্ট আওয়াজে অরু শুধালো, কি হয়েছে? লাগছে তো আমার। অরুর কথায় পাত্তা দিল না কৃতিক। মুখের পেশিগুলো শক্ত করে অত্যন্ত ধীর কণ্ঠে বলল, গত 2 মাস ধরে তোকে স্পর্শ করিনি আমি। তাহলে এগুলো কি? কে করেছে তোর শরীরে পার্পল মার্ক? আমার জিনিসে কে হাত দিয়েছে? শেষ কথাতে ধমকে উঠল কৃতিক। অরু নিজেও বুঝতে পারছে না কোন দাগের কথা বলছে কৃতিক। তাছাড়া কেমন করেই বা এলো এই দাগ? অরুর মাথাটা কাজ করছে না। এদিকে সাফ সাফ উত্তর দিতে না পারলে কৃতিক নির্ঘাত মেরে ফেলবে ওকে। সেই ভয়ে অরু আমতা আমতা করে পড়ল, আপনি কাল কথা দিয়েছিলেন আমাকে মারবেন না। এই চুপ, রাখ তোর কমিটমেন্ট। আগে জবাব দে, আমার জিনিসে কে এভাবে স্পর্শ করেছে? হয়তো আজ তোর শরীরে কোনো জায়গা বাদ রাখবো না আমি, ওর রক্তাক্ত করে ফেলবো একদম। এর থেকেও বেশি জঘন্য অবস্থা হবে তোর। কথা বলতে বলতে অরুকে হ্যাঁচকা টান দিয়ে বসিয়ে দিল কৃতিক। কৃতিকের সেই টানে অরুর মনে হলো ওর বাহু থেকে ওর হাতটাই ভেঙেই চলে আসবে। কোনো মতে কমফোর্টারের ভাঁজে নিজেকে আড়াল করে অরু ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে হেঁচকি তুলে বলল, বিশ্বাস করুন, আমি জানি না কিভাবে হলো এসব। এই মুহূর্তে কৃতিকের মেজাজ চড়ে আছে সপ্তম আসমানে। সেই সাথে উগ্রতা ছড়িয়ে পড়েছে চোখে মুখে, এমনকি সমগ্র শরীর জুড়ে। ও পারলে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতো অরুকে। ওর জিনিসকে চোখ দিয়ে এতটা গভীরভাবে স্পর্শ করেছে ওর, আর কিনা সেটা এড়িয়ে যাচ্ছে। কত বড় কলিজা ওর! মাত্রাতিরিক্ত চড়াও মেজাজের ফলস্বরূপ এবার অরুর চোয়ালটা শক্ত হাতে চেপে ধরল কৃতিক। সেভাবেই অরুর মুখের সামনে এনে মুখ এনে কঠিন গলায় বলে উঠল, জানিস না মানে? তোকে কেউ এভাবে স্পর্শ করলো আর তুই জানিস না? কার সাথে শুয়েছিস সত্যি করে বল। দাগগুলো তো পরতাজা মনে হচ্ছে, অমিতের সাথে নয় তো? অরু তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে এদিক ওদিক চড়ে চড়ে মাথা নাড়ালো। তবে দৃষ্টিগোচর হলো না কৃতিকের। তার আগেই ওর চোখ গিয়ে ঠেকলো স্টাডি টেবিলের উপর রাখা ল্যাপটপের লিখে, যেখানে অরুর বহু কষ্টের লেখাগুলো এখনো ফ্রন্ট পেজে ভাসছে। কৃতিক সেদিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, আমি জানতাম এই অমিতের প্রতি তোর ভীষণ দুর্বলতা। কি বলছেন এসব পাগল লোক? এতক্ষণ নিজেই ভীষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকায় অরু খুব একটা খেয়াল করতে পারেনি কৃতিকের কর্মকাণ্ড। কিন্তু যেই মুহূর্তে মনে পড়ে গেল এটা আসলে রেজার কাজ, সেদিনের ধস্তাধস্তির সময় রেজা অসংখ্যবার অরুর কলার টেনে ধরেছিল, যার পরিপ্রেক্ষিতেই নখের আঁচড় বসে এমন কালচে হয়ে গিয়েছে কলার বোনগুলো। ঠিক তখনই চেঁচিয়ে উঠল অরু। তবে অরুর চেঁচানোতে খুব একটা যায় আসলো না কৃতিকের। ওর রাগের বশবর্তী হয়ে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে অরুর ল্যাপটপটা তুলে নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে আছাড় মারল মেঝেতে। প্রথমবারে খুব একটা ক্ষয়ক্ষতি না হওয়া দরুন কৃতিক পুনরায় সেটা হাতে তুলে নিয়ে এবার জানালা দিয়ে বাইরে ফেলতে উদ্যত হয়। চোখের সামনে নিজের স্বপ্ন, এতগুলো দিন ধরে জমানো লেখা, সব এভাবে নিজের স্বামীর হাতে ধ্বংস হয়ে যেতে দেখে বিছানা ছেড়ে ছুটে এসে কৃতিককে আটকালো অরু। পেছন দিক থেকে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, থামো প্লিজ, ওটা ফেলো না। আমি তোমাকে সব খুলে বলছি, তাও ওটা ফেলো না দয়া করে। এখানে অমিতের কোনো যোগসূত্র নেই। লেখালেখি আমার ছোটবেলার স্বপ্ন। কৃতিক থামলো, ল্যাপটপটা বাইরে না ফেরে ছুঁড়ে মারলো টেবিলের উপর। অরুর তুমিতে কাজ হয়েছে, ব্যাপারটা বুঝতে পেরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। এরপর সেভাবেই ওর পেছন থেকে জড়িয়ে ধরে একে একে রেজার ঘটনা সব খুলে বলল কৃতিককে। কৃতিক শুধু দুহাত মুঠিবদ্ধ করে সবটা চুপচাপ শুনে গেল। অতঃপর ঘুরে দাঁড়িয়ে অরুকে এদিক ওদিক ঘুরিয়ে গমগমে আওয়াজে শুধালো, আর কোথায় টাচ করেছে মাস্টারটা? কৃতিকের কথার জবাবে অরু অন্যদিকে মুখ ঘুরিয়ে না সূচক মাথা নাড়ালো। কৃতিক কিভাবে যেন নিজের শার্টটা খুলে অরুর উন্মুক্ত শরীরটা ঢেকে দেয়। পর মুহূর্তে নিজে একটা হুডি পরে সিগারেট আর ওয়ালেট নিয়ে কটকটিয়ে বেরিয়ে যায় রুম থেকে। যেতে যেতে অরুর উদ্দেশ্যে বলে, ফ্রেশ হয়ে রেস্ট কর,
তোকে টায়ার্ড লাগছে। কৃতিকের কথায় জবাব দিল না ওরু, উল্টে রাগে ক্ষোভে ফোঁসফাঁস করতে করতে কৃতিক বেরিয়ে যেতেই ধাপ করে লাগিয়ে দিল বেডরুমের বিশাল দরজাটা। সেবেলা সেভাবেই কেটে গেল। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল, এক পর্যায়ে বিকেল পেরিয়ে আধারের চাদরে মুড়িয়ে দিয়ে রাত নেমে এলো সুবিশাল ধরনী যুগে। তখনও ওরু যেন অস্তিত্বহীন। সারাদিনেও একটিবার দরজা খোলেনি, আর না তো খোঁজ নিয়েছে কৃতিকের। ওদিকে কৃতিক কেন যেন আগ বাড়িয়ে ঘাটায়নি ওরুকে, আর ঘাটাবেই বা কেন? ও কি তার যোগ্যতা রাখে আদৌ? তাছাড়া ওরু দরজা খুললেই বা কি বা জবাব দেবেও? এই তো সকালে শুধু শুধু মেয়েটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে দিয়েছে কৃতিক। ওর মাত্রাতিরিক্ত পসেসিভনেস, অবসেশন, টক্সিসিটি, এইসব ওরুকে কষ্ট দেওয়ার জন্য যথেষ্ট। কৃতিক সেটা ভালো করে জানে, তবুও কেন যেন রাগ উঠলে নিজেকে সংযত করতে পারে না কৃতিক। ওরুর বেলায় তো মোটেই না। তখন বারবার মনে হতে থাকে, এই শরীর, এই আত্মা সব আমার, সব ওর সাথে যা ইচ্ছে তাই করতে পারি আমি। আমাকে বাধা দেওয়ার অধিকার কেউ রাখে না, স্বয়ং ওরু নিজেও না। অথচ রাগ পড়ে গেলে সেসব ঘটনার জন্য ভীষণ অনুশোচনায় হৃদয়টা হাহাকার করে ওঠে কৃতিকের। বারবার মনে হয়